পরে চলে আসলাম পদপ্রকরণ। পদপ্রকরণের যে আলোচনা সেটা আমরা করব। দেখুন প্রথম পরিচ্ছেদেই বলছে পদ। পদ কাকে বলে? এতক্ষণ কিন্তু আমরা শব্দ বা ধ্বনি সম্পর্কে বা বর্ণ সম্পর্কে অবহিত হয়েছি বা জেনেছি। এখন আমাদের জানার বিষয় হচ্ছে পদ। পদ কাকে বলে? বলছে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য বাক্য ব্যবহার করি, তাই তো? আমরা মনের ভাব প্রকাশ করার জন্য সবাই বাক্য ব্যবহার করি, এবং বাক্য ব্যবহার করলেই তো হবে না, সেই বাক্যেরও কিছু নিয়মাবলী বা কিছু বিভক্তি বা কিছু না কিছু থাকে। বাক্য তো বলে দিলে আমার হয়ে গেল তা নয়। বাক্য হচ্ছে কতগুলি পদের সমষ্টি, পদ। সেই পদগুলি কিন্তু আমাদের জানতে হবে। বলছে শব্দের বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে, কোনো একটা শব্দের সাথে বা ধাতুর সাথে যদি বিভক্তি যুক্ত হয় তখন তাকে পদ বলা হয়। ঠিক আছে? যেমন কি শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় সেগুলি হচ্ছে নাম হচ্ছে সুপ বিভক্তি, সু, ঔ, যস, সুপ ইত্যাদি। এবং ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলোর নাম কি? সেগুলো হচ্ছে তিং বিভক্তি। অর্থাৎ একটা হচ্ছে শব্দের সাথে বিভক্তিযুক্ত হচ্ছে, একটা হচ্ছে ধাতুর সাথে। তাহলে শব্দ এবং ধাতুর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন কীভাবে? একটা হচ্ছে স্তূপ বিভক্তির দ্বারা, একটা হচ্ছে তিং বিভক্তির দ্বারা। পরিষ্কার? হ্যাঁ। তারপর কি বলছে? বলছে যে এই যে সুপ বিভক্তি বা তিং বিভক্তিগুলির নাম কিন্তু আপনারা অনেকেই জানেন। যেমন কি সু, ঔ, যস, সুপ এই সমস্তকে বোঝায়। তারপরে তি বিভক্তি, তি, তস, ঝি। যেমন এই তি বিভক্তির মধ্যে আপনি বলুন গচ্ছতি, আগচ্ছতি, খাদতি, পিবতি, এই সমস্ত বিষয়গুলোকে বোঝায়। আবার যখন আপনি শব্দরূপের ক্ষেত্রে যাচ্ছেন, নর, মুনি, লতা, এগুলো সব সুপ বিভক্তির মধ্যে বোঝায়, মানে ওখান থেকে আপনি পাবেন। বলছে সুপ বিভক্তিযুক্ত পদের নাম হচ্ছে সুবন্ত পদ। সুপ বিভক্তিযুক্ত যে পদ সেটাকে বলছে সুবন্ত পদ, আর তিং বিভক্তিযুক্ত যে পদ তাকে বলছে তিঙন্ত পদ। তাহলে এটাও পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ এই পদকে আমরা সুবন্ত এবং তিঙন্তভাবে পাচ্ছি, মানে দুটোকেই পদ বলা হচ্ছে। সুবন্ত পদ আর হচ্ছে তিঙন্ত পদ, মানে যার অন্তে যেটা আছে। এবার এই পদকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে? 5টি ভাগে। 5টি ভাগ কি? একটা হচ্ছে বিশেষ্য, একটা হচ্ছে বিশেষণ, এই বিশেষ্যর পরে সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। তাহলে কটা হলো? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়া, 5টা। অর্থাৎ এই যে 5টি বিষয় বা পদের যে ভাগ সেটি কিন্তু আমরা জানব আমাদের শব্দ গঠনের ক্ষেত্রে, আমাদের কথা বলার ক্ষেত্রে, বাক্য লেখার ক্ষেত্রে এইগুলির প্রয়োজনই কিন্তু বিশেষ করে পড়ে, তাই তো? এইবার প্রথমে চলে আসলাম আমরা বিশেষ্য পদ। এটি কিন্তু খুব ভালো করে জানতে হবে। বিশেষ্য পদ কাকে বলছে? বলছে যে পদ দিয়ে কোনো ব্যক্তি, কোনো বস্তু, জাতি, গুণ, অবস্থা, ভাব, ক্রিয়া ইত্যাদিকে বোঝায় বা তাদের নামকে বোঝায়, তাদেরকে বিশেষ করে বিশেষ্য পদ বলা হয়। যেমন দেখুন রাম, রামহা, জলম, ঠিক আছে, নর, হাতি, ঠিক আছে, দয়া, শীতলতা, এই সমস্ত বোঝায়, গমনম, এই সমস্ত কিছুকে বোঝাচ্ছে। এইবার এগুলো কি একই বিষয়? সবই তো বিশেষ্য, কোনো না কোনো নাম বিশেষকে বোঝাচ্ছে। বলছে ঠিক আছে চলুন, এবার এরও আবার বিশ্লেষণ করছে সেই বিশেষ্য। বলছে প্রকৃতি বিচারে বিশেষ্য পদ আবার কয়েক রকমের হতে পারে। প্রথমেই বলছে যে সংজ্ঞাবাচক বিশেষ্য, মানে এই বিশেষের দ্বারা কোনো কিছু সংজ্ঞাকে বোঝায়। যেমন কি কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নদী, পর্বত ইত্যাদি যে বিশেষ নাম তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন কি দশরথ, দশরথ বলতে কি বোঝাচ্ছে? কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরাম মানে কি সম্পূর্ণ আমকে বোঝাচ্ছে। কোনো একটা আম যদি আপনি বম্বে ফলাই আম নিয়ে আসেন, বা আপনি হিমসাগর আম নিয়ে আসেন, বা আপনি ন্যাংরা আম নিয়ে আসেন, বা আপনি লক্ষণভোগ নিয়ে আসেন, বা আপনি আম্রপলি নিয়ে আসেন, যে কোনো আম নিয়ে আসুন, আমকে আমি বলবো আমরাম। দশরথ বলতে কোনো একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, সেটাও আমরা বুঝবো। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। কলকাতা একটা স্থানকে বোঝাচ্ছে। ভারতবর্ষ একটা দেশকে বোঝাচ্ছে। গঙ্গা, যমুনা, হিমালয়, চন্দ্র, সূর্য সবই এগুলো কি কোনো না কোনো একটা বিষয় বা কোনো একটা সংজ্ঞাকে নির্ধারণ করছে, কাউকে বোঝাচ্ছে। তাহলে এগুলো হয়ে গেল সংজ্ঞাবাচক বিশেষ্য। পরিষ্কার হয়ে গেল। তারপর আসছে কি বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কোনগুলি? বলছে কোনো বস্তু বা পদার্থকে সাধারণভাবে বোঝাতে যে বিশেষ্য পদ ব্যবহার করা হয় তাকে বস্তুবাচক বিশেষ্য বলছে। যেমন কি ফলম, জলম, পর্বত, নদী, পুস্তকম, বস্ত্রম, গৃহম, পুষ্পম। অর্থাৎ কোনো বস্তুকে বোঝাচ্ছে। ফল একটা বস্তু, জল একটা বস্তু, তাই না? পর্বত বস্তু, নদী বস্তু,
পুস্তক বস্তু, বস্ত্রম, গৃহম, পুষ্পম সবই কিন্তু বস্তুবাচক, মানে যাকে বস্তুর দ্বারা, বস্তুকে বোঝানো হচ্ছে যার দ্বারা, সেগুলো হচ্ছে বস্তুবাচক। তারপর চলে আসছে আমরা কি জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক সেটাও আমাদের জানতে হবে। কেমন কি কোনো সময় বা কোনো সমজাতীয় প্রাণী, মানুষ হতে পারে, বিভিন্ন শ্রেণী হতে পারে, তাকে কিন্তু বিশেষ্য দ্বারা বোঝানো যায়। যেমন জাতিবাচক বিশেষ্য বলা তাদেরকে। যেমনটা কি মনুষ্য, মনুষ্য বলতে আমরা এখানে যারা আছে সবাই মানুষ, মনুষ্য জাতিকে বোঝাচ্ছে। ধেনু, ধেনু বলতে কি বোঝায় জানেন আপনারা? বলতে পারেন ধেনু মানে কি? সবাই জানেন গরু। ধেনু, আপনারা কামধেনুর কথা পড়েছেন না? কামধেনু কোথায় পড়েছেন? কামধেনুর কথা, কামধেনুর নাম শুনেছেন? কামধেনু কোথায় ছিল বলুন তো? একটা কাব্যগ্রন্থে ছিল, রঘুবংশে ছিল, তাই তো? রঘুবংশে, যাই তো, রঘুবংশে কামধেনুর কথা ছিল না? যাই হোক, সেই কামধেনু অভিশাপ দিল, তারপর সেই ঘটনা ঘটলো না অনেক, যাই হোক দশরথ, অনেক ব্যাপার আছে সেগুলো পরে বলবো। তাহলে সেই ধেনুর কথা বোঝানো হলো, মানে ধেনুর দ্বারা কি হচ্ছে? সম্পূর্ণ গরু জাতিকে বোঝানো হচ্ছে। গরু বলতে সেই গরুকে যারা দুগ্ধ দেয়, দান করে। তারপর শৃগাল, শৃগাল দ্বারা সম্পূর্ণ শৃগালকে বোঝানো হলো। ব্রাহ্মণ বলতে সম্পূর্ণ ব্রাহ্মণ জাতিকে বোঝানো হলো। ভারতবর্ষ বলতে সমস্ত ভারতবর্ষের মানুষদেরকে বোঝানো, ভারতবর্ষীয়। বঙ্গদেশ মানে সমস্ত বাংলাদেশি মানুষদের বোঝানো, আমরা বঙ্গদেশীয় আমাদেরকে। তারপরে হিন্দু বলতে আমরা সম্পূর্ণ হিন্দু মানুষদেরকে বোঝানো হলো। বৌদ্ধ, বৃক্ষ, তাহলে একটা জাতিবাচক বিশেষ্য হয়ে গেল। তাহলে দেখুন আপনি নিজে আরামসে বিশেষ্য বিশেষণ, মানে বিশেষ্যগুলিকে বুঝতে পারছেন কোনটা কী ধরনের বিশেষ্য। তারপর চলে আসে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি, সমষ্টি কি? এক জাতীয় মানুষ, প্রাণী বা বস্তুর সমাহার বা সমষ্টিবোধক পদকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন কি সভা, নরানাং সভা, মানে মানুষেরা একসাথে সভা করছে বা মিটিং করছে। সমূহ, নরানাং সমূহ। শ্রেণী, বৃক্ষানাং শ্রেণী, মানে এক লাইনে অনেকগুলি গাছ আছে, এক জায়গায় অনেকগুলি মানুষ বসে আছে, তাহলে প্রত্যেকটিকেও বোঝানো হচ্ছে। তাহলে এগুলোও কিন্তু এক ধরনের বিশেষ্য, সেটা হচ্ছে সমষ্টিবাচক। তারপরে চলে আসলো কি গুণবাচক বিশেষ্য বা ভাববাচক। গুণবাচকের আরেক নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য। বলছে এমন কিছু বিশেষ্য পদ আছে যেগুলি ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কিন্তু বোধ দ্বারা বা ধারণা করা যায়, ঠিক আছে? এগুলিকে ভাববাচক বা গুণবাচক বিশেষ্য বলে। যেমন কি দয়া, আমার উপরে দয়া করুন, আমরা সবাই বুঝে গেলাম, কিন্তু দয়া মানেটা কি সেটাও বুঝে গেলাম, কিন্তু দয়াটাকে দেখানো যাচ্ছে না, কিন্তু বুঝে গেছি। এটাকে বলছি কি গুণবাচক বা ভাববাচক বিশেষ্য হয়ে গেল। বিদ্যা, ক্ষমা, ধর্ম, প্রীতি, ধৈর্য, গৌরব, স্বাস্থ্য, মমত্ব, দৈন্য, অর্থাৎ এই যে বিষয়গুলিকে বোঝানো হলো, এই সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু আমার কাছে গুণবাচক বিশেষ্য। বুঝতে পারলেন? তারপর আসছে কি ক্রিয়াবাচক বিশেষ্য। বলছে যে বিশেষ্য দ্বারা কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন কি ভ্রমণম, শয়নম, ভোজনম, গমনম, আহার, শ্রবণম, পাঠ ইত্যাদি, অর্থাৎ এই বিষয়গুলোকে কিন্তু বোঝানো হয়েছে। পরিষ্কার? তাহলে ক্রিয়াবাচক বিশেষ্যটা হয়ে গেল, অর্থাৎ যেগুলোকে যাওয়া অর্থে ভ্রমণ, শয়ন, ভোজন, গমন, এই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে, সেই বিশেষ্যগুলোও কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি বিশেষ্য পদ আপনাদের ধারণা পরিষ্কার।